সমস্যা কি? তোমার হাজবেন্ড যখন টিচার, বেডরুমে একটা টেস্ট এক্সাম হয়ে গেলেও সমস্যা কি? কুইক নকল টকল যা করো করে নাও, আর লুকাও। রিল্যাক্স হয়ে যাও যাতে মেইন ক্লাসে গিয়ে ধরা না পড়ো। সারা মুখ বাঁকি বলল। ধরা আমি জীবনেও পড়ব না। রোশান তার ছেলের সাথে স্মিত হেসে জবাব দিল। তাই নাকি? সারা টেনে টেনে বলল। হ্যাঁ তাই। রোশান ভ্রু নাচিয়ে বলল। তা কোথায় লুকোতে নকল যে আমি ধরতে পারবো না? আসো চেক করে দেখছি। বলেই রোশান হাত বাড়ালো সারার দিকে। সারা পেছন দিকে খানিকটা ঝুঁকে বলল। এ কি, আপনি কি আমার গায়ে হাত দিয়ে চেক করবেন নাকি? অফকোর্স। মেয়েদের গায়ে হাত দিয়ে দণ্ডনীয় অপরাধ, জানেন না আপনি সেটা? তুমি আমার বউ, গায়ে হাত দেওয়ার রাইট তো আমার আছে। আমি যদি সর্বাঙ্গে চেক করি তাতে অপরাধ হবে না আমার? অবশ্যই হবে। বউ হই আর যাই হই, অনুমতি ছাড়া গায়ে হাত দিবেন কেন? না একটু দেখতাম আর কি। নকলটা লুকাও কোথায় তুমি? সকাল সকাল অসভ্যতা করতে ছুটে এসেছেন তাই না? নকলের বাহানায় আমায় ছুটে চান তাই তো? বুঝি আমি ওইসব। তুমি যে সবসময় দুলেন বেশি বোঝো তা আমি প্রথম দিনেই বুঝে গেছি। ন্যারো মাইন্ডের পুরো তুমি। চেয়ার টেবিলে এত বলেই রোশান বেরিয়ে এলো। সারা চোখ কপালে তুলে বলল। কেন? পড়তে বসো। আপনি আমাকে এত ভোরে পড়াতে এসছেন? হ্যাঁ। সারা গটমট করতে করতে চেয়ারে এসে বসলো। বসে বলল। রাতে আসছেন, দিনে আসছেন, মানুষ কি বলবে? রোশান থমথমে স্বরে প্রশ্ন করল। বউয়ের কাছে আসলেও মানুষ কিছু বলবে না। আপনার সাথে তো দেখছি কথা বলে পারাই যায় না। কথা বলে পড়তে হবে না, ম্যাথ করো। ম্যাথ করব না। রোশান আবারও ভ্রু কুচকে প্রশ্ন করলো। তাহলে? ম্যাথ আবার কঠিন লাগে, আমি থিওরি লিখে লিখে পাস করব, 50% থিওরি আসবে। তাহলে পলিটিক্যাল সায়েন্স নিলে না কেন? মন ভরে থিওরি লিখতে পারতে। টিচার এত ভয়, ম্যাথ সাবজেক্ট নেওয়ার কি প্রয়োজন ছিল? শুনুন, পাস করলেই হলো, কিভাবে পাস করলাম ওটা বিষয় না। তোমার কলেজে টেস্ট এক্সামের রেজাল্ট দেখলাম, যেগুলোতে থিওরি আসেনি তুমি ডাবল জিরো পেয়েছো। না মানে কেউ ডাবল জিরো পায়? সারা ঘাড় কাত করে রোশনের দিকে তাকিয়ে বলল। আমার পুরনো ইতিহাস ঘাটাঘাটি করাও হয়ে গিয়েছে। রোশন গম্ভীর মুখে জবাব দিল। এত কথা না বলে বই খোলো। সারার এখন পড়াশোনার বিন্দুমাত্র মুড নেই, তাই বিরক্ত হয়ে বই খুলল। রোশন সারার ঘাড়ের উপর দিয়ে ঝুঁকে কিছু প্রশ্ন মার্ক করে দিচ্ছে আর বলছে, এসব একবার হলো চোখ বলিয়ে যে সারার পিঠের সাথে রোশনের বুক মিশে আছে। দুজনেই উষ্ণতা অনুভব করছে কিন্তু প্রকাশ করছে না। প্রশ্ন দেখানো শেষ হলে রোশন বলল। এগুলো সব পড়ো। লেখাপড়ার কথা শুনে সারার যেন জ্বর আসলো। সে বইটা ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল। পড়াশোনা করতে চাচ্ছি না আমি। রোশন থমথমে কণ্ঠে বলল। তাহলে কি করতে চাও? বিয়ে হয়ে গিয়েছে, সংসার করব। সংসার করো, কিন্তু বই পড়তে কি সমস্যা? ঘর সংসার আর পড়াশোনা একসাথে জীবনেও হয় না। আমি বাচ্চা নিব, বাচ্চা নিয়ে সংসারে মন দিতে চাই আমি। রোশন ভাবতেও পারেনি সারা এই মুহূর্তে বাচ্চা নেওয়ার কথা উচ্চারণ করবে। রোশনের চোখ কপালে উঠল। সে এত অবাক হলো খানিকক্ষণ থম মেরে থেকে বলল। কি বললে? মাথায় সমস্যা আছে তোমার? কি বললাম? বাচ্চা নিতে চাই আমি। স্টুপিড। শুনুন, এভাবে পড়াশোনার অত্যাচার সহ্য না করে 2-4টা বাচ্চা পালা বেশিই ভালো। 2 দিন বিয়ে হতে পারেনি, নতুন বউয়ের সাথে রোমান্টিক আলাপ আলোচনা না করে বই পড়াতে এসেছেন আপনি। বাকি জীবন কিভাবে কাটবো বুঝে গেছি আমি। রোশন থমথমে কণ্ঠে বলল। রোমান্টিকতা কিভাবে বলে? কি শুনতে চাও? হাগ মে যান, কিস মি যান? সারা দ্রুত বলে উঠল। ছি, থামুন থামুন। আমি বলে আপনার সংসার করছি, অন্য কেউ হলে করতো না। এই কথাটা শুনে রোশন অদ্ভুত চোখে তাকালো সারার দিকে। সে অদ্ভুত চোখে তাকিয়ে বলল। সিরিয়াসলি? কি বললে তুমি? তুমি বললে সংসার করছো, বিয়ে হয়েছে 2 দিন। এই 2 দিনেই আমি যা বোঝার বুঝে গিয়েছি। হো শিট, তোমাকে বলার মতো কিছু নেই আমার। এমন সময় খুব জোরে অদ্ভুত একটা শব্দ হলো, যার জন্য সারা মোটেও প্রস্তুত ছিল না। শব্দটা যে কিসের তা রোশনের আর বুঝতে বাকি নেই। সে একদণ্ড না দাঁড়িয়ে বের হয়ে গেল। সারা তীব্র লজ্জার অপমানে যেন স্তম্ভ হয়ে গেল। জীবনের চূড়ান্ত বেজ্জতি যেটুকু বাকি ছিল তাও হয়ে গেল। শেষে কিনা প্রকৃতির ডাক না বলে কই এভাবে আসলো, তাও রোশন সিদ্দিকীর সামনে। বায়ু দূষণের মতো নির্লজ্জ ঘটনা রোশনের সামনে ঘটে গেল। গতরাতে মৃন্ময় বাড়িতে এসেছিল, রাতেই আবার ব্যাক করার উদ্দেশ্য। ভেবেছিল গদখালি থেকে ফুলবাড়িতে পৌঁছে দিয়ে ফিরে যাবে, কিন্তু তার হলো কই। এই পৃথিবীতে তার দেখা শত শত সুন্দর ফুলের মাঝে শ্রেষ্ঠ ফুলের দেখা গতরাতে সে পেয়েছে। সেই ফুলের সুবাস এত মিষ্টি, এত বেশি খুশবু ছড়াচ্ছিল, মৃন্ময়কে মাতোয়ারা করে তুলছিল। বাসর ঘর সাজানোর সময় সারাক্ষণ মৃন্ময় আর চোখে তরিকেই দেখছিল। তরির দিকে বারবার চোখ চলে যাওয়ায় কেন
তরির দিকে বারবার চোখ চলে যাওয়া যেন আফিমের নেশার মতো লাগছিল। আজ প্রথম কোনো ভোর মিন্ময় দ্রুত বিছানা ছেড়েছে। সকাল থেকে কয়েকবার ডাইনিংয়ে উকি দিয়েছে কোনোভাবে তরিকে দেখা যায় কিনা, কিন্তু ওদের ফ্ল্যাটের দরজা আর খোলেই না। অনেকদিন পর বাড়ির ছেলে আজ বাড়িতে খাবার খাবে। মিন্ময়ের মা খুব ভোরেই উঠে ছেলের জন্য রান্না বান্না বসিয়ে দিয়েছেন, সাথে পিহু সমস্ত রকমের সাহায্য করছে। এখনই মিন্ময় বেরিয়ে যাবে, মেসে যাবে, সেখান থেকে আবার কলেজে যাবে, পরীক্ষা আছে। পিহু প্লেটে গরম ভাত তুলে দিয়েছে, ভাত দিয়ে ধোয়া উঠছে। ভাতের উপর মিন্ময়ের ফেভারিট ঘি আর আলু ভর্তা রাখা। মিন্ময় কে পিহু ডাকছে। ভাইয়া দ্রুত খেতে এসো। মিন্ময় ওয়াশরুম থেকে বের হয়েছে, মাথা ভর্তি চুল পানিতে ভিজে চুপচুপে হয়ে আছে, পরনে পিহুর গামছা। ডাইনিংয়ে অর্ধভেজা অবস্থায় এসে বসলো। মিন্ময়ের পরনে পিহুর গামছা দেখে পিহু চিৎকার দিয়ে উঠে বলল, আম্মু দেখো ভাই আমার গামছা পড়েছে, ওটা আমি আর নিব না। মিন্ময় পিহুর দিকে তাকিয়ে বলল, দরকার নেই, এটা আমি দীপকে দান করে দিব। বেচারার অনেকদিন ধরে গামছা নেই। তুই বড় লোকের মেয়ে, আরেকটা গামছা কিনে নিস। পিহু আহ্লাদে নাকে কান্না জুড়ল। মিন্ময়ের আম্মু কিচেন থেকে বলল, তুমি বাড়িতে এসেই এই অকাজটা করো কেন? জানো যে তোমার বোন তার গামছা অন্য কারো পরা পছন্দ করে না। মিন্ময় ঘি আর আলু ভর্তা খেতে খেতে বলল, তোমার জামাই যখন তোমার মেয়ের গামছা নেবে তখন কি জামাইকে গিয়ে হুমকি দিবা? মিন্ময়ের আম্মু মাতৃভাষায় বলল, তোমাকে বিয়ে দিব আগে, তখন তুমি তোমার বউয়ের গামছা নিও। বৌমা আমার কাছে একবার নালিশ করতে আসলেই ঝাঁটা দিব তোমাকে। মিন্ময় খুব আনন্দের সাথে উত্তর দিল, আসলেই আম্মু, তুমি আর কতকাল কাজ করবা বলো? এই বয়সে আগুনের তাপে বেশি থাকা উচিত নয়। তোমার সিদ্ধান্তে আমি খুশি, মহা খুশি আম্মু। মিন্ময়ের আম্মু খুন্তি হাতে এগিয়ে এসে অগ্নি চোখের মিন্ময়ের দিকে তাকিয়ে রইল। মিন্ময় ভাত মুখে দিয়ে মায়ের অগ্নিমূর্তি চোখের দিকে তাকিয়ে বলল, কি ওভাবে তাকিয়েছো কেন? আমি তো তোমার ভালোর জন্য বললাম আম্মু। দুনিয়াতে ছেলে ছাড়া মায়ের কষ্ট আর কে বোঝে বলো? তুমি আসলে কি বোঝাতে চাইছো বাবু? কিচ্ছু না আম্মু, কিচ্ছু না। মনে থাকে যেন। বলে মিন্ময়ের আম্মু আবারও কিচেনে চলে গেল। এমন সময় তরিওদের ফ্ল্যাটের দরজা খুলল। গুটি গুটি পায়ে পিহুদের ডাইনিংয়ে প্রবেশ করলো। কি হয়েছে পিহু আপু, তুমি চিৎকার দিলে কেন? দেখো তোরি, আমার ভাই যখনই বাসায় আসবে আমার গামছা পরবে গোসল করে। মৃন্ময়ের হৃৎপিণ্ড কেমন থমকে গেল তরির আগমনে। সে ভাত খেতে খেতে মৃদু হেসে তরির দিকে তাকিয়ে পিহুকে উদ্দেশ্য করে বলল, নালিশ দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি, পৃথিবীর সব মেয়ের কাছে নালিশ দিব যাতে কেউ তোমাকে বিয়ে না করে। মৃন্ময় আবারও তরির দিকে তাকিয়ে বলল, এভাবে ভাইয়ের বদনাম করতে লজ্জা করে না তোর? কবে আমি মেয়েদের দিকে তাকিয়েছি? তরি মিহি কণ্ঠে বলল, ঝগড়া না করে আপুর গামছাটা দিয়ে দিন কাকু। কাকু শব্দটা শুনে যেন মৃন্ময়ের সারা জাহান নড়ে উঠল। যে মেয়েকে কিনা গত রাতে মনে মনে করে বাচ্চা অবধি পয়দা করে ফেলেছে, সেই মেয়ে তাকে ডাকছে কাকু বলে। এই দৃশ্য তার জীবনে আসার আগে মৃত্যু হওয়াও বেশি ভালো ছিল। মৃন্ময় উঠে দাঁড়ালো, হাঁ করে তরির দিকে তাকিয়ে থেকে বলল, বিদায় পৃথিবী। তরি ভোলা ভালা মেয়ে, সে সরল মুখে প্রশ্ন করলো। কেন কাকু? মৃন্ময় বা হাত দিয়ে ওর বুক চেপে ধরে বলল, প্লিজ ডোন্ট কল মি কাকু। আমার বুকে খুব ব্যথা হচ্ছে। পিউ ফিক করে হেসে দিয়ে বলল, তোমার ভাতিজি তোমাকে কাকু ছাড়া আর কি ডাকবে? তোকে যেমন আপু ডাকে আমাকেও ভাইয়া ডাকবে, ব্যাস। তরি এত ভারী কথা বোঝে না, মৃন্ময়ের কথার মানে অত বোঝার চেষ্টাও করছে না। সে আবারও মৃন্ময়কে বলল, আপুর গামছা দিন কাকু। মৃন্ময় দুষ্টুমি করে বলল। এখনই দিব? খুললাম। তরি ভীষণ লজ্জা পেল। এক সেকেন্ডও অপেক্ষা না করে নিজেদের ঘরে চলে গেল। পিহু হো হো করে হেসে উঠল। মৃন্ময় চোখ রাঙিয়ে বলল, কে কাকা টাকার ব্যবস্থা করে তবে বাড়িতে ফিরবো, তাহলে এই মেয়ে আমাকে কাকু ডেকে মাথা খাবে। শোন, আম্মুকে বল দীপ আর তন্ময়ের জন্য বেশি করে আচার দিতে, আর ফ্রিজ থেকে কাঁচা চিংড়ি বের করে দে। তন্ময়ের মনে হয় চিংড়ি খেতে ইচ্ছে হচ্ছে। মেসি বাজার করে খেতে পারো না? এসব ব্যাপারে নাক গলাবি না, যা বললাম তাই কর। মৃন্ময় চায়নি তন্ময়কে ছোট করতে। তন্ময়ের টাকা পয়সার সমস্যা, সেটা পিহুর কাছে বলে তন্ময়কে ছোট করবে না বলেই কথা বাড়ালো না। পরীক্ষা শেষ করে ওরা 5 জন ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। বাড়ি এমনিতেও একটু দেরি করে ফিরবে। সারা অনলাইনে অর্ডার দেওয়া কিছু ড্রেস আসবে। ছোঁয়া খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, এখন টাকা কই পেলি? সারা মুখ কাচুমাচু করে বলল, বলবো না। মনে হয় ওর সুগার ডেডি দিয়েছে। ওই টাকার ভাগ আমরা পাই, দে আমাদের ভাগ করে দে। বাসর ঘরে তোকে কি দিয়েছে রে? সারা ওদের সবার দিকে চোখ ঘুরিয়ে তাকিয়ে বলল, আমার কি এখনো বাসর হয়েছে তাই বলবো? রেশন স্যার যে কিছুই দেয়নি, এটা অবিশ্বাসযোগ্য। তখন সারা মনে মনে ভাবলো, তাই তো,
একটা খাম দিয়ে এসেছিল, সেটা তোর আগে খুলেই দেখা হয়নি। বাসায় গিয়ে আগে ওটা খুলে দেখতে হবে। লম্বা কালো চিপচিপে গঠনের একটা ছেলে কানে ফোন নিয়ে এগিয়ে আসছে কলেজের মাঠের দিকে। তখনই সারার ফোন বাজছে। এক নাগাড়ে 3বার রিং হলো ফোনে। তোর ফোন বাজছে সারা, মনে হচ্ছে পেছনে ওই শ্যামলা ছেলেটাই ডেলিভারি বয়। সারা ছোঁয়ার দিকে তাকিয়ে বলল। ব্যাগ থেকে ফটাফট টাকা বের কর, 5,000। ছোঁয়া ভ্রু উঁচিয়ে প্রশ্ন করলো। ছোঁয়া কেন? কারণ আমি তোর জন্যও অর্ডার দিয়েছি। গালে হাত দিয়ে কয়েক সেকেন্ড নীরবতা পালন করে উত্তর দিল। দিচ্ছিস গিফট, তাহলে টাকা কেন? আমি তো আর তোকে বলি না আমার জন্য গিফট কর। সারা কপাল ঘুচিয়ে বলল। তোকে আমি কখন বললাম গিফট দিচ্ছি? তাহলে তুই আমার ইনবক্সে ড্রেসের ছবি দেখিয়ে বললি কেন কোনটা নিবি দেখ। কারণ লস গেলে আমার একার যাবে কেন, তোরও যাক। যদি এই ড্রেসের রং টং উঠে যায় তাহলে বুক ফাটা কষ্টের ছাড়খাড় হয়ে যাবো যে। যদি দেখি না আমার সাথে তোরও লস গেছে, বিশ্বাস কর একটুও কষ্ট হবে না আমার। সাথে সাথে মৃন্ময় আর দীপ হাতে তালি দিয়ে হেসে উঠল। তন্ময় মৃদু হাসছে, ছোঁয়া হাসছে। মৃন্ময় বলল। এত বুদ্ধি নিয়ে চলিস কিভাবে তুই? আগামী বছর তোকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তাই বলে তুই বাসটা আমাকেই দিবি? তন্ময় কিছু বল। তন্ময় ছোঁয়ার মুখের উপর পড়া চুলগুলো কানের নিচে গুজে দিতে দিতে বলল। আমি কিছু বললে আমার চাকরি থাকবে না। সারার ফোন বেজেই যাচ্ছে। তন্ময় বলল। ফোনটা রিসিভ কর সারা, বেজেই যাচ্ছে তো। সারা ফোনের দিকে তাকিয়ে বলল। বাজুক, আমার থেকে ডেলিভারি চার্জ দিবে, খানিক ঘুরবে না? সারা তুই পারিসও বটে। ডেলিভারি দিতে যদি হঠাৎ মেয়েরা আসতো তাহলে তন্ময় আর দীপ প্রতিদিনই অর্ডার দিত, কারণ হট মেয়ে ওদের খুব পছন্দ। তন্ময় গভীর চোখে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল। আস্তাগফিরুল্লাহ, কি বললি? আমি? আমার হট মেয়ে পছন্দ? যেভাবে চমকালি যেন আকাশ থেকে পড়লি। সারা রাত নাভি বের করা মেয়েদের ছবি গুগল থেকে বের করে কে দেখে ভাই? তন্ময় এবার শক্ত কণ্ঠে বলল। আমার ফুলের মতো চরিত্রে কলঙ্ক দিলে পাপ লাগবে। মিথ্যে কথা বলবো না, হট মেয়ে আমার পছন্দ বটেই। বিয়ে যদি করি হট মেয়েই করব। শালা আমার 36 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারো না, আবার বউ চাও হট? ওরা 5 জন যে যাকে যেভাবে পারে পচাতে থাকে। নিজেরাই হাসতে হাসতে একজন আরেকজনের উপর গড়িয়ে পড়ে। এরপরই সারা ডেলিভারি বয়ের ফোন রিসিভ করলো। ছেলেটা এগিয়ে এসে খুব মেজাজের সাথে বলল। আপনাকে সেই কখন থেকে ফোন দিচ্ছি আর আপনি ফোন তুলছেন না? আমি কতক্ষণ দাঁড়িয়ে আছি? সারা ছেলেটার দিকে তাকিয়ে খিটমিটে মেজাজে বলল। তা আপনার কাজই তো এটা, দিয়েছেন কেন ফোন? আমি কি পায়ে ধরেছি ফোন দিতে? একবার ফোন না ধরলে 100 বার ফোন দিতে থাকেন। ছেলেটা বিরক্ত হয়ে সারার দিকে তাকালো। বুঝতে পারলো এই মেয়ে জাতা মেয়ে নয়, এর সাথে বাড়াবাড়ি কথা বললে ঝামেলা হতে পারে। ছেলেটার ড্রেসগুলো বের করতে সারার চোখ উল্টে গেল। মানে কি, মানুষ এত বড় বাটপার হবে কেন? ভিডিওতে একরকম দেখালো, পাঠিয়েছে আরেক রকম। সারার কথা না বাড়িয়ে ছেলেটাকে কুরিয়ার চার্জ দিয়ে পোশাক রিটার্ন করলো। আমি আগেই জানতাম এমন হবে। একদম ঠিক আছে, অনলাইন থেকে নিতে যাস কেন? ওরা ভালো প্রোডাক্ট দেয় নাকি? সারহা এখন ভয়ঙ্কর রেগে আছে, এখনই ওই পেজে গালিগালাজ দিবে। আমার 150 টাকা এভাবে পানিতে গেল, আমি ওদের এমন হেনস্থা করব না? শোন, তোদের ফোনগুলো দে, ওই পেজে সবার আইডি থেকে অর্ডার দে ড্রেস। তোদের ফেক আইডি থেকেও অর্ডার দে। ডেলিভারি বয় কল দিলে কেউ রিসিভ করবি না, একদম নাজেহাল করে ছেড়ে দিব। সেদিন কলেজ থেকে বিদায় নেওয়ার সময় রোশন সারাকে মেসেজ করলো। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শেষ হলে আমার সাথে দেখা করে যেও। সবাইকে বিদায় দিয়ে সারা কলেজ গেটে দাঁড়িয়ে রোশনকে মেসেজ করলো। আমি কলেজ গেটে দাঁড়িয়ে আছি, কি বলবেন দ্রুত আসুন। রোশন রিপ্লাই করলো। ওকে। 5 মিনিটের মাঝে রোশন কলেজ গেটে আসলো। সারা পাশে এসে বাইক হর্ন দিল। সারা পেছনে তাকাতেই রোশনকে দেখে বলল। আর একটু হলেই কানটা ফেটে যেত আমার। রোশন গম্ভীর কণ্ঠে বলল। বাইকে ওঠো। সারা কিছু বুঝে উঠতে না পেরে উত্তর দিল। কেন? এই রোদে দাঁড়িয়ে প্রশ্ন না করে আগে ওঠো, পরে উত্তর দিই। সারা বিড়বিড় করে বলল। সবসময় মেজাজ আকাশে থাকে ওনার। বলেই বাইকে উঠলো। বাইক চালাতে চালাতে রোশন প্রশ্ন করলো। ছাতা আনুনি কেন? কারণ ছাতা আনলে হারিয়ে ফেলি। তুমি কি বাচ্চা? এখনো ছাতা হারিয়ে ফেলো? না, আপনার মতো বুড়ো হয়েছে। এমন সময় রোশন একটা রেস্টুরেন্টের সামনে বাইক স্লো করলো। সারাকে বলল। নামো। সারা নেমে দাঁড়িয়ে বলল। এই কাঠ ফাটা রোদে দাঁড়ালেন কেন? আমি আজ সানস্ক্রিন মেখে আসিনি। রোশন সারার দিকে আর চোখে তাকালো। সারার হাত ধরে রেস্টুরেন্টের ভিতর নিয়ে গেল। একটা টেবিলে দুজন মুখোমুখি বসলো। সারা এবার বুঝলো এখানে তারা খেতে এসেছে। রোশন বলল। আগে কিছু খেয়ে নাও, পরে কথা বলি। এখানে কেন এসেছি আমরা? গুরুত্বপূর্ণ আলোচনা। কি আলোচনা? রোশন সারার দিকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল।
আগে মুখটা মুছে নাও, গাল দুটো লাল টমেটো হয়ে আছে। সারা টিস্যুটা নিয়ে বলল, কি আলোচনা করতে এসছি? তোমার কোন ডিজাইনের গহনা পছন্দ আমাকে দেখাও। অনুষ্ঠানে তো বেশি দিন নেই বাকি। আমি চাইছি বিয়ে তোমার গহনা, সাজগোজ, শাড়ি সব তোমার পছন্দই হোক। তোমার কোনো শখ অপূর্ণ রাখবো না আমি। সারার চোখ দুটো কেমন আনন্দে চিকচিক করে উঠল। এইভাবে যে রোশন তার পছন্দ শখের মূল্যায়ন করবে সে তা কল্পনাও করেনি। সারা খুব স্বাভাবিক কণ্ঠে বলল, আমার গয়না নিয়ে মাথা ব্যথা নেই। প্লিজ সারা, অন্তত একটা পছন্দের গহনা আমাকে দেখাও। সারা রোশনের চোখের দিকে তাকিয়ে বলল। আপনার ফোনটা একটু দেবেন স্যার? রোশন পকেট থেকে ফোন বের করে সারার দিকে এগিয়ে দিল। তারপর রোশন উঠে গিয়ে খাবার অর্ডার দিতে গেল। এদিকে সারা সেই পেজে প্রবেশ করলো। সেখানে নক করে বলল, কিছু মেইল আইটেম দেখান। পেজ থেকে কিছু আন্ডারওয়্যারের ছবি, ওয়ালেট সহ বিভিন্ন মেল আইটেমের ছবি দেখালো। সারা ভীষণ দুষ্টু মেয়ে, শয়তানি বুদ্ধি চাপলো মাথায়। ঠোঁট টিপে হাসতে হাসতে বলল, আন্ডারওয়্যারের কিছু কালার দেখান। ওরা বিভিন্ন কালার সেন্ড করলে সারা বলল। লাল রঙের 6টা আন্ডারওয়্যার দিন। বলেই সারা রোশনের ঠিকানার ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করলো। ডেলিভারি বয় যখন রোশনের কাছে লাল রঙের ওইগুলো নিয়ে আসবে, রোশনের রিয়াকশন কি হবে সেটা ভেবেই সারা হেসে গড়াগড়ি খাচ্ছে। সারা অদ্ভুতভাবে হাসাহাসির কারণ বুঝতে পারছে না রোশন সিদ্দিকী। সে সন্ধিহান চোখে সারার দিকে তাকিয়ে আছে, ভ্রুযুগল কুচকানো। টেবিলে টোকা দিয়ে সারার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। টেবিলে টোকা পড়তে সারার হাসি থেমে গেল। সে রোশনের দিকে দৃষ্টি মেলল। রোশনের দৃষ্টিতে গভীর সন্দেহ। সারা চোখ পিটপিট করে তাকিয়ে আছে রোশনের দিকে, তাও হাসি থামছে না। পেজের মেসেজ ডিলিট করে দিয়ে ঠোঁট টিপে হেসে ফোনটা রোশনের দিকে এগিয়ে দিল। সারার চোখের দিকে তাকিয়ে রোশন শুকনো কাশি দিয়ে বলল, কার হার্ট অ্যাটাক করানোর ধান্দা এইভাবে হাঁটছো তুমি? রোশনের গম্ভীর মুখের দিকে তাকিয়ে সারা ঠিক বুঝে উঠতে পারল না রোশন কি তাকে রোমান্টিক কথা বলল নাকি অপমান করলো। ছেলেরা তো রোমান্টিক কথা বলার সময় একটু লাজুক হেসে মুচকি হেসে বলে, আবার চোখ জুড়ে থাকে ভীষণ মুগ্ধতা। কিন্তু এই অভদ্রলোকের মুখে তো করলার জুস ছাড়া অন্য কিছুই দেখতে পাচ্ছি না। সারা মনে মনে বিরক্ত হচ্ছে। এই অসহ্য লোকটা তাকে এক প্রকার কনফিউশনে ফেলে দিল। এমন কঠিন প্রশ্ন করে সারা মনে মনে বলছে, মাই নেম ইজ সারা। আমাকে হেনস্থা করে পার পেয়ে যাওয়া অত সোজা কথা নয়। এখনই এমন একটা প্রশ্ন করলো, লজ্জায় নাক মুখ একেবারে কেটে যাবে। সারা দুই কনুই টেবিলে রেখে দুই হাতের উপর থুতনি রেখে সরাসরি দৃষ্টি নিক্ষেপ করলো রোশনের দিকে। ঘন ঘন চোখের পলক ফেলে প্রশ্ন ছুড়ল, কথাটা কি রোমান্টিক মোডে বললেন? রোশন ফোন স্ক্রল করছিল। সারার প্রশ্ন কর্ণকুহরে যেতে ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সারার চোখের দিকে তাকালো। বাম ভ্রু উঁচিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল। সরি, কি বললে? সারা আমতা আমতা না করে সরাসরি বলল, মাত্রই যে কথাটা বললেন ওটা কি রোমান্টিক মোডে বললেন? রোশন কপাল টান টান করে বলল, কথাটা তোমার রোমান্টিক মনে হলো কেন? কারণ প্রতিটা পুরুষ মানুষই সুন্দরী নারীর হাসির প্রেমে পড়ে। যেহেতু আমি সুন্দরী সেই জন্য কথাটা বললাম আর কি। রোশনের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে বাঁকা হাসি হেসে বলল, হাসি দেখে গলায় ফাঁসি নেওয়ার ছেলে আমি না। সারা একটু ঝাঁঝালো কণ্ঠে বলল। তাহলে বললেন কেন কথাটা? রোশন সারার দিকে একটু ঝুঁকলো। রোশনকে ঝুঁকতে দেখে সারা পেছন দিকে ঝুঁকলো। রোশন সারার দিকে ঝুঁকে কপাল টান টান করে বলল, আমি রোমান্টিকভাবে বলিনি বলে খুব রেগে গিয়েছো মনে হচ্ছে। কথাটা সারার গায়ে লাগলো। লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে। অপমানের হালকা ব্যথায় চিনচিন করে উঠল বুক। এরই মাঝে ওয়েটার এসে হালকা কাশি দিল। রোশন সারাকে এমন একটা অবস্থায় দেখে ওয়েটার লজ্জা পেল। রোশন সারা ওয়েটারের দিকে তাকিয়ে ওরাও দুজন লজ্জা পেল। রোশন দ্রুত সোজা হয়ে বসলো। ওদের এমন অবস্থায় দেখা যাচ্ছিল যেন দুজন দুজনকে কিস করছে। ওয়েটার লাজুক হেসে জায়গা চেঞ্জ করে হাঁটা দিল। ওয়েটারের বিশ্রী হাসি সারার অপমান আরও কয়েকগুণ বাড়িয়ে দিল। সারা উঠে দাঁড়ালো। ওয়েটারের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই রোশন সারার মুখ চেপে ধরে বসিয়ে দিল। সারা মুখ থেকে রোশনের হাত সরিয়ে তার দিকে আগুন চোখে তাকিয়ে বলল, আমার মুখ চেপে ধরে বলেন কেন? রোশন দাঁতে দাঁত চেপে খুব আস্তে বলল, ওয়েটারকে ডাকছিলে কেন? সিনকেট করবে না একদম, আশেপাশে মানুষ আছে, কথাও লাউডলি বলবে না। সারা আশেপাশে তাকিয়ে দেখলো লোকজন আছে, তারা একান্তে সময় কাটাচ্ছে। মাঝে মাঝে দু একজন তাদের দিকে তাকাচ্ছে। সারাও চাপা কণ্ঠে বলল, ওই ছেলেটা ওভাবে হাসলো কেন? ওর ইচ্ছা হয়েছে, ও হাসছে, তার জন্য কি তোমাকে কৈফিয়ত দিবে নাকি? অবশ্যই কৈফিয়ত দিতে হবে। ও মানুষের প্রাইভেট মুহূর্তে এসে হাসাহাসি কেন করবে? রোশন কপাল টান টান করলো, খানিকটা টেনে উত্তর দিল, তাই নাকি? তুমি তার মানে প্রাইভেট মুহূর্ত কাটাচ্ছিলে? এবারও কথা বলে ধরা খেয়ে গেল সারা। সে লজ্জায় আর অপমানে আবারও আহত হলো। দ্রুত কথা ঢাকতে বলল, ঠিক তা নয়, ওই ছেলেটা ভুল বুঝে হেসে গেল। ওর ভুল ভাঙাতে হবে। তা কি ভুল ভাঙাতে হবে? ও আমাদের যেভাবে দেখেছে তাতে ও ভেবেছে আমরা।
রোশনও জানে ছেলেটা কি ভাবছে, তাও সে প্রশ্ন করেই যাচ্ছে। এবার ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলো। ও ভেবেছে? সারা ঝাঁঝালো কণ্ঠে বলল। কি ভেবেছে বুঝছেন না আপনি? রোশন মাথা নাড়িয়ে না সূচক বুঝিয়ে বলল। না তো। সারা বিড়বিড় করে বলল। আনরোমান্টিক বুইড়া লোক একটা। রোশন ভ্রু উঁচিয়ে বলল। কিছু বললে? সারা এসির দিকে তাকিয়ে বলল। এসিটা কি ঠিকঠাক চলছে না? প্রচন্ড গরম লাগছে আমার। মেজাজ সবসময় 42 ডিগ্রিতে থাকলে গরম তো লাগবেই। এই বছরে এখনো বৃষ্টি হয়েছে যে আমার গরম লাগবে না? সব দোষ আমার মেজাজের দিচ্ছেন আপনি। রোশন সারার লোহিত বর্ণ মুখের দিকে তাকিয়ে বলল। খাবার ঠান্ডা হচ্ছে, খাও। সারা খাবার মুখে নিয়ে খেতে খেতে বলল। ফোন থেকে ওদের অ্যাপসে ডিলিট করে দিব আমি যদি বৃষ্টি না হয়। অ্যাপসে দেখায় আজ বিকেলে বৃষ্টি হবে, অথচ সারা বিকেল প্রখর রোদ থাকে। একটা মাস ধরে দেখে আসছি বৃষ্টি হবে বৃষ্টি হবে। সারা ঠোঁটের কোনায় খাবার লেগে আছে। রোশন হাত দিয়ে সেটা ফেলে দিয়ে বলল। আজ বৃষ্টি হবে। সারা সেই কথা পাত্তা না দিয়ে বলল। জীবনেও না। রোশন সারার অস্থির মুখের দিকে তাকিয়ে বলল। আজ বৃষ্টি হবে, দেখে নিও। এটা রেগুলার শুনছি, ওয়েদার অ্যাপসে দেখছি, অথচ এই শহরে তো কোনো বৃষ্টিই নেই। রোশন শান্ত কণ্ঠে বলল। বললাম তো বৃষ্টি হবে আজ। সারা আঙ্গুল দিয়ে তুড়ি বাজিয়ে বলল। বৃষ্টি যদি আজ হয়, এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আমি করে দেখাবো, প্রমিস। রোশন ফোনের ওয়েদার অ্যাপসের দিকে তাকিয়ে বলল। তাই কি করে দেখবে? সারা 7-5 কিছু না ভেবে বলল। আপনার গালে চুমু দিব? এই যে কঠিন কাজ তো আর নেই এই দুনিয়াতে, তাই না? রোশনের চোখ দুটো ছানা বড়া হয়ে এলো। সে বড় বড় চোখে সারার দিকে তাকালো। তার জীবনে এমন ভয়ঙ্কর কথা আগে পরে সে শোনেনি। সরাসরি কোনো মেয়ে তাকে এভাবে চুমু দিতে চায়নি। সারা মুখ দিয়ে কথাটা বলে মন দিয়ে খাচ্ছে। রোশন খাবার মুখে দিতে দিতে বলল। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। মনে থেকে জানো। আরে জান জান, এই কাঠ ফাটা রোদে বৃষ্টি হবে তবেই না আপনার মতো বুড়োর গালে চুমু খেতে হবে। রোশন বুড়া শব্দটা শুনে ড্যাব ড্যাব চোখে সারার দিকে তাকিয়ে রইল। টপিক চেঞ্জ করে আবারও বলল। গহনার ডিজাইন কি দেখেছো? সারা খাওয়া বন্ধ করে রোশনের দিকে তাকিয়ে বলল। আমার আসলে গোল্ড পরে বিয়ে করার কোনো ইচ্ছে নেই। তাহলে? বললেই কি আর সেই ইচ্ছে পূরণ হবে নাকি? আমার ইচ্ছা ধবধবে সাদা গাউন পরে, মাথায় গলায় সাদা বেলি ফুলের গহনা পরে পাহাড়ের চূড়ায় বসে বিয়ে করব। রোশন কিছুক্ষণ গম্ভীর থেকে বলল। আই উইশ তোমার এই স্বপ্ন একদিন পূর্ণ হবে। আর কি পূর্ণ হবে? বিয়ে তো হয়েই গেছে সাবানা আপার মতো। ইচ্ছে ছিল বেলি ফুলের মালা দিয়ে আমার বাসর সাজানো হবে, সেই বাসরে আমি বসে থাকবো, চারিদিক থেকে মানুষ শুধু ছবি তুলবে। কেন যেন রোশনের হাসি পেল। সে স্মিত হাসলো, হেসে বলল। রাতে শাড়ি আর গহনার ডিজাইন পাঠিয়ে দিও। এই করার রোদে আর ঘোরাঘুরি করিও না। সারা বাসায় ফিরে রোশনের দেওয়া খামটা খুলে দেখলো। খামটা খুলে হা হয়ে তাকিয়ে রইল। একটা হলুদ রঙের খাম সারা তার আলমারি ড্রয়ার থেকে বের করলো। মন মানসিকতা খুব একটা ভালো নয় বলে সেদিন আর খুলে দেখেনি। আজ বন্ধুরা মনে করিয়ে দেওয়ার জন্য বাড়িতে এসে খামটা খুললো। সে খামটা খুলতেই চোখ কপালে উঠলো। সে ভালো করে খামে থাকা জিনিসটা দেখলো, উল্টে পাল্টে দেখলো। না, সে ভুল দেখেনি। খামের ভেতর একটা চেকের পাতা, তার কাবিনে দেওয়া সম্পূর্ণ 5 লক্ষ টাকা সোনালী ব্যাংকের একটা চেক। সেই চেকের সাথে একটা ছোট্ট রঙিন কাগজে চিরকুট লেখা আছে। সেই চিরকুটে লেখা আছে। প্রিয়, তোমাকে প্রিয় বলে সম্বোধন করলাম আমি, কারণ এই পৃথিবীতে যত যত প্রিয় তালিকা আছে বইয়ের প্রিয় চেয়ে প্রিয়। আজ আমি সেই প্রিয় মানুষটার সাথে সৃষ্টিকর্তা আমার জীবন জুড়ে দিয়েছেন। তাকে আমি 2 সেকেন্ড আগেও চিনতাম না, জানতাম না। তবে রবের হুকুম যখন হয়েছে, নিশ্চয়ই তাতে মঙ্গল আছে। জন্ম মৃত্যু বিয়ে রিজিকে সব আমাদের হাতে নেই, আছে একমাত্র ওপরওয়ালার হাতে। তাই আমি তার এই সিদ্ধান্তে সম্মানের সাথে খুশি মনে গ্রহণ করে তোমাকে আমার বউ বলে কবুল করে নিলাম। কাবিন নামে একজন স্ত্রীর হক। কাল বিয়ের প্রথম রাতেই আমি আমার স্ত্রীর হক মেরে দিতে পারি না। আমি এতদিন বিয়ে করিনি শুধুমাত্র স্ত্রীর কাবিন নামার টাকা পরিশোধ হাতে হাতে পূরণ করতে পারবো না বলে। একজন পুরুষ হিসেবে আমি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে বিয়ের মতো সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি না আমাদের মন মানসিকতা কতটুকু মিলবে, তবে আমি তোমাকে কখনোই আমার পছন্দ মতো চলার জন্য জোর করব না। তোমার ব্যক্তিগত স্বাধীনতা আমি হস্তক্ষেপ করব না। আমি শুনেছি তুমি আমার চেয়েও বয়সে অনেকটা ছোট। বয়সে ছোট না হলেও মেয়েটা এমনিও ফুলের মতো হয়, অবুঝ হয়। পুরুষ মানুষের মানিয়ে নেওয়া উচিত। তুমিও সামান্য একটু মানিয়ে নিতে পারলেই আমি পুরোটা তোমাকে মানিয়ে নেব ইনশাল্লাহ। তুমি আমার ঘরে এসো, স্বাগতম তোমাকে।
তোমার জীবন সুখের আরামদায়ক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমি। দায়িত্ব যখন নিয়েছি তা পালন করব। অগোছালো লেখা গেল, একটু মানিয়ে নিও। আমি আগে কখনো চিঠি লেখিনি, এটাই জীবনের প্রথম চিঠি। ইতি, কিছুক্ষণ আগে যে বিয়ে হয়েছিল যে কালো ছেলেটির সাথে। সারা চিঠিটা পড়ে মুগ্ধ চোখে কতক্ষণ রাত তাকিয়ে রইল চিঠিটার দিকে, ঠোঁটে মুখে মুগ্ধতার হাসি। আরিয়ানকে হারিয়ে পাগল প্রায় মেয়েটা কি জানতো যার সাথে তার বিয়ে হতে চলেছে সে আরো বেশি চমকদার একজন মানুষ। তার প্রতিটা পদক্ষেপ সাধারণ মানুষের চেয়ে আলাদা। হঠাৎ দমকা হাওয়া ছাড়লো লন্ডভন্ড করা পাতার। সারা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। জানালার পাল্লা একটার সাথে একটা বাড়ি খাচ্ছে। এলোমেলো বাতাসে ধুলোবালি আর খড়কুটোয় ভরে যাচ্ছে ঘর। সাথে সারা সিল্কি চুলগুলো উড়ছে। মুহূর্তের মাঝে রাতের আকাশ আরো ঘন কালো আধারে ছেয়ে গেল। মেঘের ভয়ঙ্কর হুঙ্কার শোনা যাচ্ছে চারিদিকে। সেকেন্ডে সেকেন্ডে বিদ্যুৎ চমকাচ্ছে। সারার মেঘের গর্জন খুব ভয় করে। আকাশে মেঘ করলে সে জানালার দরজা লাগিয়ে পাতলা কম্বল বা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ে। কিন্তু আজ সে তন্ময় হয়ে দাঁড়িয়ে আছে জানালা ধরে। দুপুরে রোশন স্যার বলেছিল আজ বৃষ্টি হবে, সত্যি আজ বৃষ্টি হলো। সে বুঝলো কিভাবে বৃষ্টি হবে? সে কি তাহলে সব বুঝে? তারপরই সারার মনে পড়লো সেই ভয়ঙ্কর কথাটা। সে কথার কথা বলেছিল বৃষ্টি হলে সে রোশনকে চুমু খাবে। সত্যি তো বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সে কি সত্যি আসবে এবার চুমু খেতে? এমন ভয়ঙ্কর কাজ আমি কিছুতেই করতে পারবো না, কোনোভাবেই পারবো না। তখন সারার হাতে থাকা ফোনটাতে একটা মেসেজ এলো। মেসেজের শব্দে সারা ফোনের দিকে তাকালো। আননোন সেই নাম্বার থেকে মেসেজ এসেছে। আজ তোমাকে অন্যরকম লাগছিল, এত সুন্দর করে সাজুগুজু না করলেও পারতে। মেসেজটা পড়ে সারা আবারও গভীর চিন্তায় মগ্ন হলো। তার জীবনে যেন চিন্তার কোনো শেষ নেই, একটা যায় আরেকটা আসে। কে এই আগন্তুক? কে সারাকে এভাবে মেসেজ করছে? আজ তো তাকে তন্ময়, মৃন্ময়, দীপ আর রোশন সিদ্দিকী ছাড়া পরিচিত কেউ দেখেনি। এই চারজন ছাড়া তার নাম্বারও কেউ জানে না। তাহলে এই মেসেজ কে দিচ্ছে? সারা চিন্তিত, ভীষণভাবে চিন্তিত। রোশন সিদ্দিকী কোনোদিনও তাকে এই ধরনের মেসেজ দেবে না। তাহলে কি বন্ধুদের মাঝে কেউ? না, ওদের মাঝে এমন কেউ নেই। তাহলে কি আরিয়ান? আরিয়ান কোনোভাবে তার নাম্বার পেয়েছে? সারা চিন্তায় একদম পাগল হয়ে যাচ্ছে। এমন সময় সারার আম্মু তার রুমে প্রবেশ করে বলল, ঘর বাড়ি ধুলায় ভরে যাচ্ছে, আর তুমি জানালা না লাগিয়ে দাঁড়িয়ে আছো। যেভাবে জানালা বাড়ি খাচ্ছে এক্ষুনি ভেঙে যাবে। বলেই সারার আম্মু জানালা লাগিয়ে দিল। যাওয়ার সময় সারার দিকে তাকিয়ে বলল, দুদিন পর শ্বশুর বাড়িতে যাবে, এমন অকাজ করলে কথা তো আমাকেই শুনতে হবে। মানুষ বলবে আমি তোমাকে কিছুই শিখাইনি। সারা মায়ের সেসব কথায় খুব একটা কান দিল না। সে তার মতো ভেবেই যাচ্ছে। এমন মুহূর্তে রোশনের নাম্বার থেকে ফোন এলো। রোশনের নাম্বার থেকে ফোন দেখে সারা চমকে উঠলো। এখন কি রোশন সেই কথাটা বলবে? সারা ফোন রিসিভ করে বলে উঠল, কি বলার জন্য ফোন দিয়েছেন? শুনুন, যা ভাবছেন তা জীবনেও সম্ভব না। বৃষ্টি আল্লাহ দিয়েছেন, আপনি দেননি, তাই আপনাকে চুমু খেতে যাবো কেন আমি? প্রয়োজনে শাড়ির মুখে চুমু খাবো, তাও আপনার মুখে নয়। রোশন সারার নন স্টপ বকবক শুনলো। তারপর গম্ভীর কণ্ঠে বলল, বলা শেষ? যদি আর বলার প্রয়োজন হয় তবে অবশ্যই বলবো। রোশন কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমাকে চুমু খেতে না পারে তুমি পানিতে ডুবে মরলেও আমি চুমু খেতে চাইবো না। বাট তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব ইন্টারেস্ট আমার চুমু খাওয়ার জন্য। ছি, আপনি কি এমএম কলেজের স্যার নাকি ইমরান হাশমি কিস মুভির স্যার? হ্যাঁ, যেভাবে চুমু নিয়ে নামতে পড়ছেন আপনি। সারার এমন উদ্ভট কথাবার্তা শুনে রোশনের মাথায় যেন বজ্রপাত হলো। সে চোয়াল শক্ত করে বলল, হোয়াট? কি বললে তুমি? একদম ঠিক বলেছি, আর ফোন দিবেন না আমায়। বলেই সারা ফোন কেটে দিল। কেটে দিয়ে উপর করে রাখলো। কিছুক্ষণ পর আবারও ফোন উল্টে দেখলো রোশন ফোন দিয়েছে কিনা। কিন্তু না, রোশন আর একবারও ফোন দেয়নি। বুকের মাঝে কিঞ্চিত ব্যথার অনুভব হলো। আরিয়ান হলে এতক্ষণে কত শতবার ফোন দিত। ফোন রিসিভ না করা অবধি এক নাগাড়ে ফোন আসতো। সারা আবার একটা দীর্ঘশ্বাস ফেললো। পাতলা কাঁথা গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লো। বাইরে ঝুম বৃষ্টির শব্দে হালকা ঘুম ধরলো। তন্ময়ের পরনে কফি কালারের একটা কলার দেওয়া গেঞ্জি। চেয়ার টেবিলে বসে বই পড়ছে সে। বাইরে বৃষ্টি হচ্ছে, মৃদু বাতাসে সামনে চুল উঠছে। কফি কালারের গেঞ্জিতে তন্ময়কে ভীষণ সুন্দর দেখাচ্ছে। তন্ময়কে নায়ক বললে কি খুব ভুল হবে? মনে হয় না ভুল হবে। দারিদ্রতা ছাড়া তন্ময়ের জীবনে সৃষ্টিকর্তা অপূর্ণ কিছুই রাখেননি। যেমন দেখতে সুন্দর তেমন মেধাবী। শহরের কত সুন্দরী মেধাবী বড়লোকের মেয়ে ক্রাশ খেয়েছে তন্ময়কে দেখে তার ঠিক নেই। কত মেয়ের হৃদয় থমকে গিয়েছে একবার তন্ময়ের দিকে তাকিয়ে, তার হিসাব নেই। তবে তন্ময়ের মনটা পড়ে আছে তার ক্লাসমেট বেস্ট ফ্রেন্ড ছোঁয়ার কাছে। তন্ময়ের কাছে অপশনের অভাব নেই, তবুও ছোঁয়ার প্রতি বাজেভাবে দুর্বল তন্ময়। শহরের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছোঁয়া, যে এই বয়সে ব্যক্তিগত প্রাইভেট কারে চলাফেরা করে, বাবার অঢেল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। তন্ময় আর ছোঁয়ার মিল হওয়া যেন আকাশ পাতাল সমান পার্থক্য। তন্ময় তবুও মনে ভরসা, সে একদিন বিসিএস ক্যাডার হবে, অনেক বড় চাকরি করবে। ছোঁয়ার বাবার কাছে একদিন প্রস্তাব পাঠাবে। আগামী মাসে ছোঁয়ার জন্মদিন। তন্ময়ের হাতে টাকা নেই। মৃন্ময় শুয়ে শুয়ে সিগারেট টানছে। তখন তন্ময় বলল, মৃন্ময় 1000 টাকা লাগবে।
মৃন্ময় সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ফর্ম ফিল আপের কথা বলে বাড়ি থেকে যে এতগুলো টাকা এক্সট্রা নিলাম, শালা সিগারেটের পিছে উড়ে গেল। 1 টাকাও নেই? আছে 1000 টাকা, আমাকে দিস, আগামী মাসে দিয়ে দিব। কিন্তু আমি সিগারেট খাবো কি দিয়ে? মনময়, অপশন দিলাম, বউ না সিগারেট। মৃন্ময়ের চোখের সামনে ভেসে উঠে তরির মায়াবী ফেস। সে এক বাক্যে বলল, মায়াবিনী মানে? ওই মেয়েটা। দীপ কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, কোন মেয়ে? একটা মেয়ে ভাই, মনে ছুরি মেরে দিল। কি সরল চাহনি। সারা জীবন যার সানলিয়ন পছন্দ তার কিনা সরল মেয়ে পছন্দ। জিন্স আর গেঞ্জি পরে। না 3 পিস পরে, চুলে বিনুনি করে। ভাই শোন শোন, যার কিনা গাইয়া মেয়ে পছন্দ না সে 3 পিস পরা মেয়ে পছন্দ। মৃন্ময় মুখে সিগারেট ছুঁড়ে ফেলে বলল। মেয়ে সিগারেট খাওয়া পছন্দ করে না। না। তন্ময় মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ। দীপ জোরে হাতে তালি দিয়ে বলল। এবার জমবে খেলা ভাই। মৃন্ময় চট করে উঠে দাঁড়ালো। তন্ময় ছাতা নিয়ে বের হতে হতে বলল, খুব অশান্তি হচ্ছে মনে। মায়াবিনীর মুখটা দেখে আসি, আর শুনে আসি কি দিয়ে মন্ত্র করলো আমায়। ঘন্টাখানিক পরে সারার কানের কাছে ফিসফিস করে সারার মা ডাকছে। সারা, দ্রুত উঠো। মায়ের ডাকে সারা ধরফর করে উঠে বলল, কি হয়েছে আম্মু? দ্রুত গায়ের গেঞ্জি খুলে একটা শাড়ি বা 3 পিস পরো। সদ্য কাঁচা ঘুম ভাঙলো সারার। মায়ের কথার আগাগোড়া কিছুই বোধগম্য হচ্ছে না তার। সে কপাল কুঁচকে বলল, আমি বুঝলাম না আম্মু, এসব কেন চেঞ্জ করব? রুশান আর ওর বাবা মা এসেছে, তোমাকে এসব পোশাকে দেখলে কি বলবে? সর্বনাশ হয়ে যাবে। সারা খেয়াল করলো তার মায়ের চোখে মুখে ভয় আর টেনশন। বিষয়টা সারার একদম ভালো লাগছে না। তার শ্বশুরবাড়ির মানুষ কি বাঘ না ভাল্লুক যে এইভাবে ভয় পেতে হবে? সারা খানিকটা বিরক্ত চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আশ্চর্য, তুমি তাদের এইভাবে ভয় কেন পাচ্ছ আম্মু? ওরা কি বাঘ না ভাল্লুক? আর আমি তো এইসব পোশাকই পরি, ওরা জানলে অসুবিধাটা কোথায় বুঝলাম না তো। সারার আম্মু চাপা কণ্ঠে বলল, চুপ, একদম চুপ। এরই মাঝে রোশনের মা হাস্যোজ্জ্বল মুখে সারার রুমে প্রবেশ করলো। সারা দ্রুত গায়ের ওড়না টেনে নিয়ে সালাম দিল। উনি সালামের উত্তর দিয়ে বিছানার কোনায় বসলেন। কেমন অদ্ভুত চোখে সারার দিকে তাকাচ্ছেন। বোঝা যাচ্ছে সারার পরনের পোশাক তার পছন্দ হচ্ছে না। কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, তুমি না মুসলিম ঘরের সন্তান? সারা মাথা নিচু করে মিহি কণ্ঠে জবাব দিল, জি। হাতের নখ বড় রেখেছো কেন? চুল এমন কেটেছো কেন? ভ্রু তুলেছো কেন? পরনের পোশাকের এমন অবস্থা কেন? গেঞ্জি পরে ছেলেরা, তুমি মেয়ে হয়ে গেঞ্জি পরে শুয়ে আছো কেন? সারার মুখে যে উত্তরগুলো এসেছে তা ভদ্রতার খাতিরে বলতে পারলো না। মনে মনে ক্ষিপ্ত হলো সে। সারার আম্মু চটজলদি উত্তর দিল, বিয়ে হয়েছে, এখন সব ঠিক হয়ে যাবে, আপনি সব নিয়ে ভাববেন না। রোশনের আম্মু বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মুখ কালো করে বলল, আমি শুক্রবার অনুষ্ঠান হবে, আমরা সারাকে তুলে নিব। বিয়ের পর যেন এ ধরনের পোশাক আর না পরে। বলেই বেরিয়ে গেলেন। রোশনের আম্মু ঘর ছেড়ে বেরিয়ে যেতে সারার আগে কিরমির করতে করতে বিছানার গোলাপি রঙের পুতুলটা ছুঁড়ে মারল। তখনই রোশন ঘরে প্রবেশ করলো আর পুতুলটা গিয়ে রোশনের গায়ে লাগলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।